সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে রাজশাহী জেলার বাঘা উপজেলার যে বাঘা মসজিদ রয়েছে, ঐতিহাসিক বাঘা মসজিদের নাম আপনারা শুনেছেন। এখানে আমি ভ্রমণে এসেছিলাম। তো এখন বর্তমানে আমি বসে আছি যে বাঘা দরগা শরীফ যেটি রয়েছে, বাঘা দরগা শরীফের প্রাঙ্গণে, এখানে উঠান বলবো, এখানে আমি বসে রয়েছি। তো হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। গতকালকে আমরা একটা নিউজ সব জায়গায় দেখেছি যে তৌহিদি জনতা তারা ভ্যালেন্টাইন ডে পালন করতে দেবে না বলে কোনো রেস্টুরেন্টের ভিতরে গিয়ে স্লোগান দিয়েছে, ফুলের দোকান ভাঙচুর করেছে, এরকম কিছু ঘটনা আমরা দেখতে পেয়েছি। ঘটনাগুলো যদিও বিচ্ছিন্ন ঘটনা, এগুলোকে অনেকেই একটা রূপ দেওয়ার চেষ্টা করছে, দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এরকম একটা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। বিষয়টি আসলে এমনও নয়, আসলে এতটাও জটিল নয়। তবে বিষয়টা যে একেবারে সহজ তেমনটাও কিন্তু নয়। এখানে আমি সরাসরি একটা সংগঠনের কথা বলি, যে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। তারা অত্যন্ত সৎ নিষ্ঠার সঙ্গে তারা রাজনীতি করে। তাদের বিরুদ্ধে চোরাচালানি, চোরাকারবারি এই ধরনের অভিযোগ আসলে খুবই কম। অবশ্য ইদানিং এই ৫ আগস্টের পরে তাদেরকেও চাঁদাবাজি করতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। তারাও চাঁদাবাজির সঙ্গে জড়িত। একেবারে তাদেরকে ধোয়া তুলসী পাতা বলবো না, কিন্তু তাদের যে হায়ার অথরিটি সেগুলো তারা অনেকটা সৎ এবং স্বচ্ছ। কিন্তু তাদের তৃণমূলে কিছু চাঁদাবাজি দেখা যাচ্ছে। আসলে তারাও যেহেতু একটা মোটামুটি বড় দল, তারাও অনেক ক্ষেত্রে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আর সাধারণত এই চাঁদাবাজ শ্রেণীর লোক যেগুলো সংগঠনের শক্তি মত্তাকে টিকিয়ে রাখার জন্য, এই ধরনের সন্ত্রাসী শ্রেণীর লোক আসলে প্রত্যেকটা সংগঠনের জন্যই প্রয়োজন। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তাদেরকেও সাংগঠনিকভাবে ছাড় দিতে হয় এই শ্রেণীর লোকগুলোকে, তাছাড়া তাদের সংগঠনকে টিকিয়ে রাখা মুশকিল হবে। তো আজকের যেটা এখন পয়েন্ট, সেটা হলো যে এই যে এত ভালো একটা সংগঠন এখন বাংলাদেশের মানুষের মধ্যে দীর্ঘকাল কিন্তু একটা কি বলবো, সফট কর্নার, একটা সিম্প্যাথি কিন্তু অর্জন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। যে এই যে দীর্ঘ 15 বছর 17 বছর যে আওয়ামী লীগের যে দমনপীড়ন, সেই দমনপীড়নের কারণে কিন্তু মানুষের মনে এই সিম্প্যাথিটি হয়েছে। কিন্তু এই যে জামাতে ইসলামী এবং ইসলামী জোট, যেগুলো বাংলাদেশে রাজনীতিতে একটা ইসলামী জোট হতে যাচ্ছে, অনেকেই বলছেন বা বলার চেষ্টা করছেন যে আগামীতে এরা হয়তো ক্ষমতায় যাবে বা হয়তো দেশের রাষ্ট্র শাসন করবে। আদৌ কি এটা সম্ভব? না, আমার কাছে এটা মনে হয় না, এটা কখনোই সম্ভব নয়। ইসলামী ছাত্র শিবির বা বাংলাদেশের জামায়াত ইসলামী তারা দিন দিন শক্তি অর্জন করতে পারে, তাদের কর্মী সংখ্যা বাড়াতে পারে, তাদের ভোটার সংখ্যা বাড়াতে পারে, বাড়িয়ে তাদের আসন সংখ্যাও হয়তো একসময় বেড়ে যেতে পারে। কিন্তু তারা কখনোই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না, কারণ রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে তাদেরকে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে। আর জামায়াত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির তারা ইনক্লুসিভ পলিটিক্স করতে পারে না। কেন পারে না? কারণ তারা একটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন। এখানে তারা চাইলেই হিন্দুদেরকে কিন্তু পার্টিসিপেশনের বিষয় নেই। ইদানিং শোনা যাচ্ছিল যে জামায়াত ইসলামী হিন্দু শাখা, এই জাতীয় কথাবার্তা শোনা যাচ্ছিল। এই বিষয়টি আসলে হাস্যকর হয়ে যায়। তারপরে শোনা যাচ্ছিল। কিন্তু আপনারা একটা জিনিস দেখেন যে একটা কনসার্ট যখন হয়, সেই কনসার্টের কিন্তু গেস্ট হতে পারে না কিন্তু এই জামায়াত ইসলামীর যারা নেতৃবৃন্দ রয়েছে। তো বাংলাদেশের তো একটা হিউজ নাম্বার অফ পিপল যারা কনসার্ট আসক্ত। ওয়াজ মাহফিলে যেমন মানুষের ঢল নামে, গানের কনসার্টগুলোতেও কিন্তু সেরকম মানুষের ভিড় নামে। তো এই গানের কনসার্ট যারা শুনতে যায় তাদেরও কিন্তু ভোটের মূল্য রয়েছে। আর বাঙালি মুসলমান কিন্তু ওই কট্টর মুসলমান নয়। আপনার আহমদ সফার বাঙালি মুসলমানের মন একটি বই রয়েছে, বইটি পড়লে আপনারা অনেক কিছু আপনাদের কাছে পরিষ্কার হবে, অনেক জিনিস আপনারা মানে পড়লে নিজের ভেতর থেকে কিন্তু হাসি আসবে যে আসলে এই বাংলাদেশের মুসলমান যে আসলে ভণ্ড শ্রেণীর মুসলমান, তারা নামে মুসলমান, আসলে কাজে আসলে অতটা কংক্রিট মুসলমান নয়। এই কারণেই কিন্তু ওই যে পাকিস্তান পিরিয়ডেও কিন্তু পাকিস্তানিরা তারা কিন্তু আমাদেরকে মুসলমান বলে মানে স্বীকৃতি দিতে চাইতো না, ধিক্কার দিত যে এরা দুর্বল মুসলিম। আসলে আমি সেই জায়গায় যাচ্ছি না। এখানেও অনেক কট্টর মুসলিম রয়েছেন যারা খুবই স্ট্রংলি ধর্ম পালন করে। তবে এখানে বেশিরভাগ সংখ্যক মানুষ তারা মুসলিম, তারা ধর্মপ্রাণ, তারা ধর্মপ্রাণের চেয়ে ধর্মভীরু বেশি, তারা ধর্মকে ভয় পায়, কিন্তু ধর্ম পালনের ক্ষেত্রে তাদের উদাসীনতা রয়েছে। তারা ঈদের দিন সকালে ঈদের নামাজ পড়বে, পড়ে আবার সিনেমাও দেখবে। এই ধরনের মুসলিম হলো বাংলাদেশের মুসলিম। তো এই ধরনের মুসলিমদেরকে নিয়েই যেহেতু এই দেশ, তাহলে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে হলে কিন্তু এই শ্রেণীর লোকগুলোর কিন্তু ভোট আপনার প্রয়োজন। এদের ভোট ছাড়া কিন্তু আপনি ক্ষমতায় আসতে পারবেন না। তাহলে এই শ্রেণীর লোককে যদি আপনি প্রতিনিধিত্ব করতে না পারেন, তাহলে আপনি কীভাবে ক্ষমতায় আসবেন? একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, আমি বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করলাম না, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা যাচ্ছে ছেলে মেয়ে, তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারা প্রেম করছে। সেখানে ইসলামী ছাত্র শিবিরের ছেলেপেলে এসে উপস্থিত হয়েছে, তাদেরকে ধরে ফেলে তাদেরকে কান ধরে উঠবোস করাচ্ছে। কখনো কখনো দেখা যাচ্ছে যে জোর করে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এই জাতীয় কর্মকাণ্ড যে ছেলে মেয়েগুলোর সঙ্গে ঘটানো হলো,
তারা কি আসলে কখনো আর এই ইসলামী ছাত্র শিবির বা বাংলাদেশ জামায়াত ইসলামীর যে রাজনীতিটা সেটাকে কি মন থেকে মেনে নিতে পারবে? তারা কি কখনো বা তাদের আত্মীয় স্বজন তারা কি কখনো জামাত ইসলামীকে ভোট দেবে, দিতে পারবে? তাদের সন্তান সন্ততি পরবর্তী জেনারেশন তারা কিন্তু কখনোই এই জামাত ইসলামিক ভোট কিন্তু দেবে না। আবার ধরেন একটা মেস, শিবির অধ্যুষিত মেস থাকে অনেক, মানে মেস বাড়ি যেগুলো হোস্টেল, এখানে সব শিবিরের ছেলেরা বেশি থাকে, শিবির অধ্যুষিত মেস। তো এই মেসের ভিতরে একজন দেখা যাচ্ছে সিগারেট খেয়েছে, এই সিগারেট খাওয়ার অপরাধে ইসলামী ছাত্র শিবিরের ছেলেপেলেরা তাকে দেখা যাচ্ছে মারধর করে বা নানাভাবে অপমান অপদস্থ করে মেস থেকে বের করে দিয়েছে। তো ওই ছেলেটার ভোটটা কীভাবে পাবে ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামী? তাদেরকে এটা নিয়েও ভাবতে হবে। শুধু আলেম ওলামা নিলেন আর ধর্মপ্রাণ মুসলিম নিলেন আর মানে মাদক সেবীকে নিলেন না, কনসার্ট শোনে যে সে নিলেন না, আপনার মানে ইসলামের ভাষায় তাদেরকে বলা হচ্ছে ব্যভিচারী, জিনাকারী, তাদেরকে নেবেন না। তো এদের সবার ভোটের মূল্য তো এক, আপনার ওই আলেম ওলামাদের ভোটেরও মূল্য এক, ওই হিরোইন খোরের ভোটের মূল্যও এক, ডাক্তার শফিকুর রহমানের ভোটের মূল্য এক, এই মাজারের পাশে যে গাঁজা খেয়ে যে শুয়ে আছে তার ভোটের মূল্যও কিন্তু একটি ভোট। তো আপনাকে ক্ষমতায় আসতে হলে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে অবশ্যই। এই সব শ্রেণীর লোক বাংলাদেশে, বিশেষ করে এই যে দুর্বল মুসলিম যারা নামে মুসলিম, যারা আসলে ওই যে কিছু হিন্দুয়ানি সংস্কৃতি, কিছু ওয়েস্টার্ন সংস্কৃতি মিশে গেছে আমাদের মুসলিমদের মধ্যে, এইগুলোকে যারা হোল্ড করে সেগুলোকে মানে প্রমোট না করে আপনি আসলে কীভাবে ক্ষমতায় আসবেন আমার জানা নেই। এটার জন্য আপনাদেরকে হয়তো আরও গবেষণা করে আরও উন্নত কোনো পলিসি আপনাদেরকে তৈরি করতে হবে, সেটা আপনারা চেষ্টা করুন। আর বা জামাতে ইসলামী ওই যে বললাম যে তারা শক্তি অর্জন করতে পারবে, কিন্তু তাদেরকে সবসময় কোনো একটা মধ্যপন্থী দলের হাত ধরেই কিন্তু ক্ষমতায় আসতে হবে, সেটা বিএনপি হোক কিংবা ছাত্র জনতার হাত ধরে নতুন যে সংগঠন তৈরি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্রদের সেই সংগঠন হোক বা অন্য যে কোনো মধ্যপন্থী সংগঠন, তাদের সঙ্গে মিশেই তাদেরকে ক্ষমতায় আসার চেষ্টা করতে হবে। এককভাবে তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না, তাদের এই যে ধর্মীয় নেচারের কারণে। আমি এটাকে খারাপ বলছি না, কিন্তু এটা তাদের নেচার, এটাই তাদের দুর্বলতা, তাদের সাংগঠনিক দুর্বলতা, সংগঠনের মূলনীতির দুর্বলতা। সে কারণে তারা গণমানুষের দল হয়ে উঠতে পারে না, এ কারণেই মূলত তারা কখনো ক্ষমতায় যেতে পারবে না। ভ্যালেন্টাইন্স ডে এখানে বাংলাদেশের মানুষ কিন্তু ব্যাপকভাবে কিন্তু পালন করে, পহেলা ফাল্গুন বা আপনার পহেলা বৈশাখ, এই অনুষ্ঠানগুলো কিন্তু ব্যাপকভাবে পালন করে। তো সেখানে যদি এই তৌহিদি জনতার নামে বা জামায়াতে ইসলামীর নামে বা ছাত্র শিবিরের নামে কেউ যদি গিয়ে বাধা দেয়, তাহলে এই লোকগুলোর যে জনরোষ সৃষ্টি হলো, এই লোকগুলোর যে নেগেটিভ মানসিকতা সৃষ্টি হলো, সেগুলোকে আপনি দূর করবেন কীভাবে আপনি তাদের ভোটগুলোকে কালেক্ট করবেন, সেই কথাটিকে কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো এই সামনে আবার আসবে পহেলা বৈশাখ, যেহেতু 5 আগস্টের পরে এখনও পয়লা বৈশাখ আসেনি, তাই এটা আমরা দেখতে পাইনি। ভ্যালেন্টাইন্স ডেটা আমরা দেখতে পেলাম, পয়লা ফাল্গুনটা দেখতে পেলাম। সামনে পয়লা বৈশাখে আসলে তারা কেমন রিয়্যাক্ট করে, তারা কি এই 1 মাস 2 মাস সময় আছে পয়লা বৈশাখ আসতে, এই 2 মাসের মধ্যে কি তাদের পলিসিতে কিছু পরিবর্তন আনতে পারবে কিনা, সেটিও কিন্তু আমরা পয়লা বৈশাখে দেখতে পারবো দর্শক। আর আগামীতে ভোটের মাঠ কী হচ্ছে, রাজনীতির মাঠ কী হচ্ছে, সেগুলো তো আমরা সবসময় পর্যবেক্ষণ করছি। তো আসলে এটি বলার জন্য আজকে মূলত আপনাদের সঙ্গে সামনে আসা। তো ভালো থাকবেন দর্শক, কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।